চ্যাম্পিয়ন্স লিগ আর এই ম্যাচের ফিক্সচার এটা মনে হয় একটা নিয়তিতেই পরিণত হয়েছে। শেষ 4 বছর ধরে আমরা যেটা দেখছি, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি আরো একবার সান্তিয়াগো বার্নাবিউতে আগামীকাল রাত 2টায় যেই ম্যাচটা খেলতে নামছেন দু দলের দুই কোচ দুই অবস্থানে থেকে। ম্যানচেস্টার সিটি লিগে তাদের হচ্ছে একটা স্ট্রং জায়গায় ক্রিয়েট করে ফেলেছেন পেপ গার্দিওলা, যদিও তার দলেও হচ্ছে কি আপনার প্লেয়ার মিসিং এর জায়গা রয়েছে, তবে শাভি আলোনসো বিতর্ক তার পিছু ছাড়ছে না। মাঠের ফর্ম যেহেতু আপনার অপোজিটে চলে গেছে, সুতরাং সবকিছু মিলিয়ে শাভি আলোনসোর আমার মনে হয় আপনার রিয়াল মাদ্রিদের এই শর্ট ক্যারিয়ারেই কোচ হিসেবে আসার পর সবচেয়ে বিগ ম্যাচ হতে যাচ্ছে এটা, এবং সবচেয়ে বাজে সময়ের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন। এই বাজে সময়ের শেষ কোথায় এটা কেউ জানে না, শেষটা কোন ভাবে, আরো বাজে ভাবে নাকি এখান থেকে তিনি উত্তরণ করতে পারবেন। সেল্তা ভিগোর সঙ্গে সবশেষ ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ হেরে গেল, ওই দিন নাকি বোর্ড মিটিং এ বসেছিল রিয়াল মাদ্রিদ, এবং বোর্ড মিটিং বলতে আমরা কি বুঝি, ফ্লোরেন্তিনো পেরেজ, রিয়াল মাদ্রিদ ডিসিশন মেকারকে ফ্লোরেন্তিনো পেরেজ। এর মাঝে আমরা জেনেছি যে ফ্লোরেন্তিনো পেরেজ মাঝখানে একবার ভিনিসিয়াসকে ডেকে এনে ওই কার্ডের পরে, ওই ঘটনার পরে ডেকে এনে, এল ক্লাসিকোর পরেই তো বোধহয় ডেকে এনে তার সঙ্গে কথাবার্তা বলেছেন। রিয়াল মাদ্রিদ প্রাতিষ্ঠানিকভাবে যে কাজটা করতে চেয়েছিল শাভি আলোনসোকে নিয়ে এসে কার্লো আনচেলত্তির পরের যুগটাতে, সেটা হচ্ছে কোচের ওপরে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া, প্লেয়ারদের ওপরে নয়। প্লেয়াররা যাতে টিমটা কন্ট্রোল না করে, একজন হেড কোচ যাতে থাকে, তিনি যাতে টিমটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু ঘুরে ফিরে ঘটনা প্রবাহ এমন দিকে যাচ্ছে যেখানে কোচ আবার দ্বিতীয় পছন্দের লোক হয়ে যাচ্ছেন, প্লেয়াররা বরং ওই জায়গায় বেশি বোধহয় কর্তৃত্ব দখল করে নিচ্ছেন। এইটা রিয়াল মাদ্রিদকে আসলে ইন ফিউচার হেল্প করবে কিনা, এই সংশয় অনেক রিয়াল মাদ্রিদ সমর্থকের ভেতরে থাকতে পারে। আর যখন আপনি বলে দিচ্ছেন বা স্প্যানিশ মিডিয়াগুলো এই খবর দিচ্ছে যে এই ম্যাচ যদি হেরে যায় রিয়াল মাদ্রিদ, তাহলে শাভি আলোনসো ডাগআউটে থাকবেন কি থাকবেন না এটার নিশ্চয়তা দেওয়া যায় না। যখন আপনি শুনতে পারেন আরবেলোয়ার নাম নতুন কোচ হিসেবে, যখন আপনি শুনতে পারেন রাউল গঞ্জালেজের নাম নতুন কোচ হিসেবে, যখন জিনেদিন জিদানের নামটা চলে আসে, তখন আপনাকে সংকটের অবস্থাটা স্বীকার করে নিতেই হবে। এবং এই সংকট নিয়ে যখন শাভি আলোনসো ডাগআউটে দাঁড়াবেন, এবং দাঁড়াবেন কার এগেইনস্টে? ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার এগেইনস্টে। সেইটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যখন ধরেন একটা ম্যাচের আগে এই ধরনের কথাবার্তার পরিমাণটা বেড়ে যায়, যেমন আপনার আতলেটিকো মাদ্রিদের সাথে যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ হারলো, এরপরও সমালোচনা হয়েছে, কিন্তু এই যে পরবর্তী কোচ এই ধরনের হিসেব নিকেশ যখন আপনার চলে আসবে, তখন কিন্তু এটা মাথার মধ্যে একটা প্রেশারও ক্রিয়েট করে। হ্যাঁ, শাভি আলোনসোকে হচ্ছে আপনার ইনজুরি নিয়ে ঢুকতে হচ্ছে, তার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে ঢুকতে হচ্ছে। আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়রও সবশেষ গোল পেয়েছিল, 11 ম্যাচ হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পে যেই ম্যাচে গোল করছেন ওই ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতছে, রিয়াল মাদ্রিদ এমবাপ্পে ছাড়া জিততে পারছে না, সেটার আরো একবার প্রমাণ হয়েছে লাস্ট ম্যাচটাতেও। যে রড্রিগোকে তিনি হচ্ছে সময় দিচ্ছেন, একটু কম করে হলেও সময় দিচ্ছেন। রড্রিগো সবশেষ গোল পেয়েছেন 30 ম্যাচ হয়ে গেছে, 8 মাস। হ্যাঁ 8 মাস হয়ে গেছে। তো এই জিনিসগুলো তো তাকে হচ্ছে হেল্প করছে না। আপনি ডিফেন্সে চলে আসেন, যখন এই ম্যাচের আগে আপনি রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকাটা দেখবেন, তখন আপনার মনে হবে আরে ভাই আমি রাইট ব্যাক হিসেবে খেলাবো কাকে, আপনার সেখানে অপশন নাই। ফুল ব্যাকে হচ্ছে গিয়ে আপনার এই ম্যাচটা হয়তো বা হচ্ছে গিয়ে কার্ড নিষেধাজ্ঞাটা কারেরাসের থাকছে না, কিন্তু আপনি যদি হিসেব করেন ওইখানে অপশন কই। এই যে দানি কারভাহা যদি ফিট থাকতেন, তাহলে এই দলটার সুবিধা হইতো রিয়াল মাদ্রিদের। কোন দিক দিয়ে সুবিধা হইতো? এই দলটা যখন মাঠে খেলছে, আপনি দেখবেন যে লিডার নাই, মানে ভিনিসিয়াস তো একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার, কিলিয়ান এমবাপ্পেও লিডারশিপ তার অত ভালো না। ফ্রান্স টিমে যতই তিনি ক্যাপ্টেন্সি করুক, যাই হোক ওই ক্যাপ্টেন্সির আলোচনা ফ্রান্সেও আছে যে কিলিয়ান এমবাপ্পে লিডার নন কি আছেন। তো দানি কারভাহালের মতো প্লেয়ার এই দলটা প্রচন্ডভাবে মিস করছে, সেটা শুধুমাত্র পারফরমেন্সের কারণে না, তার লিডারশিপ ক্যাপাসিটির কারণেও। আপনি যখন এই রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন, তখন দেখবেন যে এই দলটাকে কেউ ইন্সপায়ার করতে পারছেন না। যে মুহূর্তে হতাশ, তারা প্রচন্ড হতাশ। এই বেলিংহ্যামের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ভিনিসিয়াসের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, বা কিলিয়ান এমবাপ্পের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সবার একই রকম। ওই লাস্ট ম্যাচে থিবো কোর্তোয়ার ওই লাস্ট গোল কনসিডার দেখেন, মনে হচ্ছিল যে উনি ম্যাচেই নাই। নজর নিয়ে কি করবে আর? ট্রু, মানে মনে হচ্ছিল আপনার ম্যাচেই নাই, যে পুরো একটা হতাশ হয়ে গেছে যে ঘটনাগুলো সেই ম্যাচে ঘটেছে। এইবার আপনি হচ্ছে গিয়ে আজকের নেক্সট যে ম্যাচটা, সেই ম্যাচের মধ্যেও আপনি দেখবেন হচ্ছে রিয়াল মাদ্রিদের লাইন আপ হচ্ছে চেঞ্জ করতে হবে, এছাড়া কোনো কিছু করার নাই। ইনফ্যাক্ট শাভি আলোনসো এখন পর্যন্ত আপনার 21 ম্যাচের মধ্যে তার ডিফেন্ডিং লাইন আপ 20 বার চেঞ্জ করতে হয়েছে। আরো সামনের দিকে পরিবর্তন করতে হবে। লা লিগার পরের ম্যাচে তারা কি করবে এটা তো কেউ জানে না। কাস্তিয়া থেকে ডিফেন্ডার নিয়ে আসতে হবে হয়তো, তাছাড়া তো আর কোনো উপায় নাই। তো এই যে দেখেন শাভি আলোনসোর ব্যাপারটা, নতুন কোচ, আমি জানি তিনি বুন্দেসলিগায় খুব ভালো করেছেন বা সবকিছু, কিন্তু রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ, ওইটার হট সিরিজ যখন তিনি দাঁড়িয়েছেন এবং রিয়াল মাদ্রিদ তিনি নিজে খেলেছেন, তখন তার একটু সময় প্রয়োজন ছিল, এটাই স্বাভাবিক। এইটা অক্টোবর পর্যন্ত লোকে খুব স্বাভাবিকভাবেই দেখেছে। এরপরে নভেম্বরে এসে এই শুধুমাত্র রেজাল্ট না, মানে এমন একটা সময়, অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে তো দলটা 3-0 গোলে জিতলো এবং জেতার পরে তো বললেন যে এটা
আমার বেস্ট পারফরমেন্স। শুধুমাত্র রেজাল্ট না, যেভাবে তারা হারছে, প্লেয়িং স্টাইলটা, এই যে প্লেয়ারদের যে ফর্ম নাই, এইটার দায় আসলে কে নিবে? প্লেয়াররা নিবে? কিন্তু দিন শেষে ফুটবলরা বা ফুটবলে কোচের ওপরে গিয়ে সব দায়িত্ব গিয়ে বর্তায়। সেই দায়িত্বটা এখন তার কাঁধে এসে পড়েছে। এরকম একটা আলোচনা আছে রিয়াল মাদ্রিদের ভেতরে স্প্যানিশ মিডিয়া থেকে, যে কার্লো আনচেলত্তি যে কাজটা করতেন, যে প্লেয়ারদেরকে মাঠে একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়ে প্লেয়াররা দায়িত্ব বুঝিয়ে নিয়ে তারা ডেলিভার করতেন। শাবি আলোনসো নাকি নিজের সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে তিনি এখন প্লেয়ারদেরকে ওই স্বাধীনতাটা দিতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলেছেন। মানে আপনি দুরকম সত্তায় বিশ্বাস করেন। আপনার দর্শন হচ্ছে যে আপনি সিস্টেমের কোচ, আপনি সিস্টেমে বিশ্বাস করেন, আপনি পুরো টিমকে একভাবে ড্রিল করিয়ে একটা জায়গায় নিয়ে যেতে চান, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মাঝপথে যখন আপনি দেখলেন যে আপনি প্রচন্ড চাপে পড়ে গেছেন, তখন আপনি আর ওইভাবে নিজের দর্শনে থিতু থাকতে পারলেন না এবং চাপে আপনি পরিবর্তন করতে বাধ্য হলেন। সেই বাধ্য হওয়ার ফলে কি রিয়াল মাদ্রিদ আরো হারিয়ে গেল, বা এইগুলো থাকলো না ওইগুলো থাকলো না, যে কারণে ফ্লোরেন্তিনো পেরেজও এখন কি তার উপর থেকে ভরসা হারাচ্ছেন? এইটার সবচেয়ে বড় উত্তরগুলো আসলে পাওয়া যাবে এই ম্যাচটার মধ্যে দিয়ে। যখন হচ্ছে আপনি সিস্টেমটা চেঞ্জ করেন, যখন আপনি আনচেলত্তির মতো হচ্ছে প্লেয়ারকে একটু ফ্রিডম দিতে চান, ফাইন, কিন্তু আনচেলত্তি যেভাবে ড্রেসিং রুমটা ম্যানেজ করতেন, তাকে যেভাবে মানতেন, এখন কোশ্চেনটা কিন্তু হয়ে গেছে যে ওই জায়গায় শাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা এই স্টেজে এসে রেখেছেন কিনা। যখন হচ্ছে গিয়ে আনচেলত্তি আপনার একটা কথা কিন্তু হচ্ছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলেছেন যে এই ধরনের ড্রেসিং রুম কন্ট্রোল করা, সেইটাও হচ্ছে একটা বিগ টেস্ট। আবার হচ্ছে আপনার বেশ কিছু জিনিস হচ্ছে আলোনসোর ক্ষেত্রেও খাচ্ছে না। তিনি ধরেন বেলিংহামকে যেখানে ইউজ করছেন, সেই জায়গাটা হচ্ছে বেলিংহামের বেস্টটা পাওয়া যাচ্ছে না, বা বেলিংহামের ইনজুরি ছিল, আর্দে গুলারের জায়গাটায় ডিফেন্সে কি তিনি ওইভাবে হেল্প করতে পারছেন, সেভাবে তিনি হেল্প করতে পারছেন না। তো এই সব কিছু মিলিয়ে নিয়ে একটা টাল মাটাল অবস্থায় রিয়াল মাদ্রিদ চলে গেছে। এবং ড্রেসিং রুমের কথাবার্তা যখন আপনার মাঠের রেজাল্টের পরও চলে আসে, ওইগুলোকে মানুষ রিলেট করে ফেলে, তখন বলতে হয় যে শাভি বল সিস্টেমটা আসলে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে কাজ করছে। সিজনের 4 মাসের মাথায় যখন খবর এসে যায় যে ভিনিসিয়াস কন্ট্রাক্ট রিনিউ করবেন না শাবি আলোনসো থাকলে, তখন তো আসলে বিরাট বড় দুশ্চিন্তা যে টিমের কন্ট্রোল কোচের উপরে নাই, প্লেয়ারের কাছে চলে গেছে। এইটা রিয়াল মাদ্রিদ কতখানি সাহায্য করবে? আপনার লিভারপুল একভাবে সিচুয়েশন ডিল করছে, তারা কোচকে ব্যাক করছে, কোচকে ব্যাক করছে। এখানে রিয়াল মাদ্রিদ কিভাবে ডিল করে, এইটা হচ্ছে কি আপনার কোশ্চেন। কিন্তু রিয়াল মাদ্রিদ কেন লিভারপুলের মতো পথ অবলম্বন করতে পারে না? এটা কি রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের কারণে? এইটা তো কিছু নাকি ফ্লোরেন্তিনো পেরেজের? এইটা হচ্ছে আপনার ফ্লোরেন্তিনো পেরেজ জিনিসটা হয়তো চান যে কোনো দূরত্ব বাড়লো, ঠিক আছে, আমি পেরেজ আছি, আমি হচ্ছে জিনিসটাকে সলভ করিয়ে দিতে পারবো। যেভাবে ধরেন ভিনিসিয়াস জুনিয়রের প্রত্যেকবার লাস্ট 1 বছর ধরে যাওয়ার কথাবার্তা হয়, সেইটাকে তিনি আবার ভিনিসিয়াসের সাথে কথা বলে জিনিসটাকে আবার ম্যানেজ করে ফেলেন। ইনফ্যাক্ট ধরেন লাস্ট 1-2টা ট্রেনিং সেশনেরও ভিডিও দেখছিলাম, ভিনিসিয়াস কিন্তু যথেষ্ট ক্লোজ ছিলেন হচ্ছে আলোনসোর সাথে। মনেই হয়নি তাদের মধ্যে কিছুদিন আগেও কোনো কিছু হয়েছে। এটা হয়তোবা পেরেজের ওই টেড টকে যেমন অনেকে জীবন বদলে দেয়, এটা হচ্ছে পেরেজ টকেও হয়তোবা ভিনিসিয়াসের সাথে আলোনসোর ওই দূরত্বটা কমেছে। আমি একটা খুবই মজার মিম দেখছিলাম যে আলোনসো ভিনিসিয়াসের কাঁধে হাত দিয়ে রেখেছেন। ওইটা একজন যখন আপনি ফ্রেন্ডের সাথে পলিটিক্যাল আলাপ করেন, যাই হোক, পলিটিক্যাল আলাপ আমরা এখানে করছি না, কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এই ক্লাবগুলোই পলিটিক্যাল ক্লাব এবং সেখানে এই পলিটিক্স থাকবে, এটাই খুবই ন্যাচারাল। কিন্তু তাদের প্রতিপক্ষকে ভুলে গেলে হবে না, অর্থাৎ ম্যানচেস্টার সিটি। এই রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি গতবারও মুখোমুখি হয়েছিল এবং যে ম্যাচটা ছিল নকআউট পর্বের প্লে অফ, যেখানে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে রিয়াল মাদ্রিদ প্রগ্রেস করেছিল। গত কয়েক বছর ধারাবাহিকভাবে এই দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছে। গতবার বাদ দিলে সাধারণত যে দলটা ওইটায় জিতেছে তারাই আলটিমেটলি গিয়ে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পেরেছে। এখন অবস্থা আসলে সেরকম আর নাই, তাই না? এই দুটো দলকে কি আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হিসেবে ধরতে পারবো? না, গ্রুপ স্টেজের এখন পর্যন্ত আপনার যেই স্টেজে খেলা হয়েছে, অর্থাৎ 5টা ম্যাচ ডে শেষ হয়েছে, সেখানে মনে হয়নি রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি এইটাই যেই জিতুক তার কাছে চ্যাম্পিয়ন্স লিগ এই মুহূর্তের পারফরমেন্স দিয়ে আসলে জেতা সম্ভব। যদিও প্লে অফ বাকি রয়েছে, প্লে অফে যদি কাউকে আমরা দেখি, এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তো রয়েছে। 2022-23 সেমিফাইনালের হিসেবটাও দেখেন, সেইবারও কিন্তু হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে দিয়েছিল। যদিও বার্নাবিউতে ম্যাচটা ড্র হয়েছিল 1-1 গোলে। 21-22 সেমিফাইনাল, মানে 21-22, 22-23, 23-24, 24-25, এখন 25-26 ধারাবাহিক। আবার 19-20 একটা খেলা হয়েছিল, ওই এক বছরের ব্রেক দিয়ে এর আগেরটাই হয়েছিল, এছাড়া সব জায়গাতেই হয়েছিল। ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে ভালো অবস্থায় আছে এবং রিয়াল মাদ্রিদের এই অবস্থা দেখে তারা ওইখানে জিততে চাইবে। কিন্তু ম্যাচটা যেহেতু সান্তিয়াগো বার্নাবিউতে যখন খেলাটা শুরু হবে, তখন রিয়াল মাদ্রিদ ওই বিগ ম্যাচের টেম্পারমেন্ট নিয়েই খেলতে নামবে। এই মাঠের বাইরের আলোচনা ভাঁজ করে রেখে তারা যখন খেলতে নামবে, তখন তারা জানে যে 90 মিনিট পরে যদি তারা জিততে পারে বা হারে, এর ভেতরে আকাশ আর পাতালের ফারাক। একটা জয় শাবি আলোনসোকে স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারে, নতুন করে আশ্বস্ত করতে পারে রিয়াল মাদ্রিদ বোর্ডকে যে না, আপনারা
সঠিক মানুষকেই এখানে এনেছেন, আর একটা হার তার জায়গাটা আরো নড়বড়ে করে দিতে পারে। কিন্তু এইটা আসলে আমি পার্সোনালি চাইবো না রিয়াল মাদ্রিদ একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে থাকুক, অর্থাৎ হচ্ছে কি আপনার কোচ পরিবর্তনের মতো জায়গায় আরেকটু টাইম আসলে আলোনসোকে দেয়া হোক, দেখা যাক কি দাঁড়ায়। আর পেপ গুয়ার্দিওলা জানিয়ে দিয়েছেন যে ভাই কোনো পরিবর্তন আমি অত বেশি করাতে চাই না। লেভারকুজেনের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা হেরে গিয়েছিল ঘরের মাঠে, এবং যে 3টা ম্যাচ বাকি আছে এই 3টা ম্যাচ দিয়েই টপ 8টা নিশ্চিত করতে চাইবে ম্যানচেস্টার সিটি। এবং কেন এই ম্যাচটা ম্যান সিটির জন্য জেতাটা জরুরি এটা একটু মনে করিয়ে দেই। টপ 8-এ ম্যান সিটি থাকতে চাইবে, যেহেতু তারা আর্সেনালের সঙ্গে এরই মধ্যে টাইটেল রেসে ঢুকে গেছে এই লাস্ট ম্যাচের পরে। এখন ওই এক্সট্রা ম্যাচটা কেউ খেলতে চাইবে না, না আর্সেনাল, তাও দুইটা ম্যাচ। এই ম্যাচটা গতবার ম্যান সিটিকে খেলতে হয়েছিল, একে তো ম্যান সিটির অবস্থা তখন জঘন্য ছিল, তার উপরে ওই 2 ম্যাচ খেলে তারা বিপদ আরো বেশি বাড়িয়েছে। এই মুহূর্তে পেপ গুয়ার্দিওলা চাইবেন এই দলটাকে টপ 8 ফিনিশ করিয়ে একবারে গিয়ে রাউন্ড অফ 16 থেকে চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার খেলতে। সেটা তাকে যেমন প্রিমিয়ার লিগে হেল্প করবে, সেটা তাকে চ্যাম্পিয়ন্স লিগেও হেল্প করবে। এই 2 সমীকরণ মাথায় নিয়ে আসলে পেপ গুয়ার্দিওলা তার দল সাজাবেন, এবং রিয়াল মাদ্রিদকে তিনি এক বিন্দু দয়া মায়া দেখাবেন না। এবং এই ম্যাচে কিন্তু আরো একটা ইন্ডিভিজুয়াল ব্যাটেল হবে, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং এর্লিং ব্রুট হল্যান্ড, যে 2 লিগের 2 টপ স্কোরার। তারা আসলে যখন মুখোমুখি দেখাটা হচ্ছে তখন কিভাবে তারা একে অপরকে সামলান। তবে রিয়াল মাদ্রিদের জন্য তাদের ডিফেন্সিভ লাইন যে ভঙ্গুর অবস্থানে রয়েছে, আমার মনে হচ্ছে হল্যান্ডের স্কোর করার জায়গা অনেক। আমিও তাই দেখছি, এবং আমি এটাও দেখছি যে ম্যানচেস্টার সিটির ডিফেন্সটাও এখনো সেই যে সিটিকে আমরা চিনতাম, মানে 22-23-এর যে কথাগুলো বলা হচ্ছে সেই পর্যায়ে পলিশ জায়গা এখনো যায় নাই। এই কারণে ওখানে কিলিয়ান এমবাপ্পেরও যথেষ্ট সুযোগ পাবে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে 2-2 গোলে ড্রয়ের প্রেডিকশনটা। দর্শক আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন কি ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির এই ম্যাচটাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.